আসিফ মাহমুদ তার এপিএসের এ ধরনের দুর্নীতির অভিযোগ কিংবা অনিয়মের অভিযোগ সেটি আমাদেরকে আসলে ব্যথিত করে এবং আমরা সত্যিকার অর্থে আমরা মনে করছি যে এটি গণঅভ্যুত্থানের স্পিডকে কিছুটা হলেও কলঙ্কিত করেছে। বিগত দিনে আমরা দেখেছি যে পতিত স্বৈরাচারের যে পিয়ন ছিল সেও 400 কোটি টাকার মালিক, এমনটিও আমরা শুনতে পেয়েছি। সেই জায়গা থেকে আসিফ মাহমুদ গণঅভ্যুত্থান পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একজন উপদেষ্টা এবং তিনি ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন। এবং আসিফ মাহমুদের যে এপিএস মোয়াজ্জেম, তাকে কিন্তু আমরা অনেক আগ থেকেই চিনি। সে গণ অধিকার পরিষদের রাজনীতি করেছে। এরপরে মূলত আসিফ মাহমুদের সাথে তার সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের। সুতরাং সেই জায়গা থেকে এপিএস হিসেবে আসিফ মাহমুদ তাকে বিশ্বস্ত মনে করেছে, হয়তো সেভাবেই সে তাকে নিয়োগ দিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে দায়িত্ব গ্রহণের পর থেকেই আসলে এই যে আসিফ মাহমুদের পিএস, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্য উপদেষ্টার যে পিএস, অর্থাৎ এই দুইজনের, বিশেষ করে তুহিন ফারাবি এবং হচ্ছে মোয়াজ্জেম ভাইয়ের বিষয়ে যে অভিযোগগুলো আসছে, এগুলো আসলে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বিশেষ করে গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়কদের মধ্যে একজন আসিফ মাহমুদ তার এপিএসের এ ধরনের দুর্নীতির অভিযোগ কিংবা অনিয়মের অভিযোগ সেটি আমাদেরকে আসলে ব্যথিত করে এবং আমরা সত্যিকার অর্থে আমরা মনে করছি যে এটি গণ অভ্যুত্থানের স্পিডকে কিছুটা হলেও কলঙ্কিত করেছে। সেই জায়গা থেকে এবং একই সাথে আমরা দেখছি যে কয়েকবার তাকে দুদকে ডাকা হয়েছে। দুদক থেকে ডাকার পরে এরপরে দুদক হয়তো তথ্য প্রমাণ কিছুটা হলেও পেয়েছে কিংবা আরও অনেক বেশি তদন্তের প্রয়োজন রয়েছে, যার জন্য তার বিদেশ গমনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন। তো আমি মনে করছি যে একটি সুষ্ঠু অনুসন্ধান হওয়া দরকার এবং সত্যিকার অর্থে যদি এপিএস হিসেবে মোয়াজ্জেম জড়িত থেকে থাকেন, সেটির দায়ভার কিন্তু জনাব আসিফ মাহমুদও কোনোভাবে এড়াতে পারেন না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা জবাবদিহিতামূলক সরকার চাই এবং আমলাতন্ত্রের সাথে যারা জড়িত, বিশেষ করে প্রশাসনিক লাইনে যারা রয়েছেন, তাদের সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং আসিফ মাহমুদের পিএস কিংবা কোনো উপদেষ্টার পিএস, এপিএস কিংবা উপদেষ্টারা নিজেরাও সেই জবাবদিহির আওতার বাইরে নয় বলে আমরা মনে করছি। তাই সকলে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি সে দোষী সাব্যস্ত হয়, তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অন্ততপক্ষে একটু উদাহরণ সৃষ্টি করা হয়, যেন এই অন্ততপক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্য কেউ যাতে এ ধরনের দুর্নীতি করার মিনিমাম দুঃসাহসটুকু না দেখাতে পারেন। একটি চিরাচরিত কালচার হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা, এটি কিন্তু আসলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেই আমরা দেখতে পেয়েছি এবং এটি একটি দীর্ঘমেয়াদী মূলত একটি ব্যর্থতা বলবো আমি। বাংলাদেশের বিভিন্ন সময়ে যে সরকাররা এসেছেন, তারা এই আমলাতন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছেন। সেই চেষ্টার জায়গা থেকে গত 15 বছরে যে আমলাতান্ত্রিক যে জটিলতা আরও সেটি প্রকট আকার ধারণ করেছে এবং সেটি থেকে বের হওয়া আসলে অনেকখানি কঠিন এবং মুশকিল বলে আমরা মনে করছি। কিন্তু আমরা প্রত্যাশা রাখছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষের কাছে দায়বদ্ধ নয় কিংবা কোনো পক্ষপাতিতার জায়গায় নেই, তারা একটি নিরপেক্ষ এবং জনগণের কাছে জনগণের ম্যান্ডেট নিয়ে মূলত তারা ক্ষমতার মসনদে বসেছেন। সেই জায়গায় আমরা মনে করছি যে এই আমলাতান্ত্রিক জটিলতাকে নির্মূল করার জন্য এখনই মুখ্যম সময় এবং এই সরকার যদি কোনোভাবে এই আমলাতান্ত্রিক জটিলতা ভেঙে দিতে না পারে, তাহলে সেটি আসলে আর কোনো দিনও আমার মনে হয় না যে এটি থেকে আসলে বাংলাদেশ বের হতে পারবে। সেই জায়গায় এবং সচিবালয় আসলে দেখুন, পতিত স্বৈরাচারের দোসররা তারা হয়তো সরাসরি আওয়ামী লীগের কোনো পদবিতে না থাকলেও আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের সুপারিশে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বসেছেন এবং তদবির এবং বদলির মাধ্যমে তারা কিন্তু ওই সচিবালয়ের বিভিন্ন চেয়ারে বসে তারা আওয়ামী লীগের যারা পতিত স্বৈরাচারের যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের ম্যান্ডেট মূলত বাস্তবায়ন করতেন। তাদের যে কাজগুলো থাকতো সেটি তারা আসলে সেই প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করতেন। সেই জায়গায় আসলে এটি অনেকখানি কঠিন বলে আমরা মনে করছি এবং এটি একটি এই সরকারের অন্যতম একটি চ্যালেঞ্জ। কিন্তু এই সরকার আমরা দেখেছি যে অনেক চ্যালেঞ্জকেই আসলে সক্ষমতার সাথে মোকাবেলা করেছে। তাই আমরা মনে করছি যে এই যে সচিবালয়ে যে বিরাজমান পরিস্থিতি, এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি, সেটি নিশ্চয়ই এই অন্তর্বর্তীকালীন সরকার খুব দক্ষতার সাথে সেটিকে সমাধান করবেন এবং একই সাথে আওয়ামী লীগের দোসরদেরকে মূলত সচিবালয় থেকে আওয়ামী লীগের দোসর মুক্ত করবেন আসলে। অন্যথায় আমি মনে করছি যে এই যে আমলাতান্ত্রিক যে জটিলতাটি, এটি নির্বাচনকালীন সময় থেকে শুরু করে আগামী দিনে বাংলাদেশের সমৃদ্ধির পথে, অগ্রগতির পথে একটি অন্যতম বাধা হিসেবে কাজ করবে।